দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা দমদম। প্রতিদিন এখানে মেট্রো চলে, কিন্তু এই মেট্রোগুলো যেখানে থাকে অর্থাৎ কারশেড, সেই এলাকায় প্রতিদিন চলছে অশরীরীর আনাগোনা। আজকে সেই সত্য ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি প্রীতম। গল্প আসরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন আসতে পারে, আমরা আজকে ক্যামেরার সামনে কেন? কারণ ইউটিউব আমাদের চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে এবং তারা চায় আমরা ক্যামেরার সামনে এসে আপনাদের গল্প শোনাই। কিন্তু এবার আর গল্প নয়, আপনাদের আমরা শোনাবো সত্যিকারের ঘটনা। আশা করছি আপনারা আমাদের সাপোর্ট করবেন। আজকের যে ঘটনা সেটা দমদমের ঘটনা। এটা আমাদের পাঠিয়েছে বিশ্বজিৎ। তার টাইটেল আমরা প্রকাশ করছি না, এবং কোন এলাকার ঘটনা সেটা তো আপনাদের আগেই বলে দিলাম। চলুন এবার সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। উত্তর কলকাতার ব্লু লাইন মেট্রো, যেটা উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য কলকাতাকে কানেক্ট করে। এই মেট্রোতে প্রতিদিন লাখ লাখ মানুষ যায়, কিন্তু এই মেট্রোগুলো যেখানে থাকে সারা রাত সেখানে কি হচ্ছে তার খবর কেউ রাখে না। সেই খবরই আজকে আপনাদের আমরা দেব। এখানে প্রধান চরিত্র বিশ্বজিৎ। সে নোয়াপাড়াতে একজন এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করে। নোয়াপাড়া হলো দমদমের পরবর্তী স্টপেজ ব্লু লাইন মেট্রো। এই নোয়াপাড়ার ঠিক পাশেই আছে একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা, যেখানে দিনের বেলাতেই লোকে যেতে ভয় পায়। কিন্তু এই মেট্রোগুলো সারা রাত সেখানেই থাকে এবং সেখানে আনাগোনা করে মানুষেরা, যারা সেখানে কাজ করে। এই যে নোয়াপাড়া মেট্রো, তার ঠিক ডান পাশেই আপনারা দেখতে পাবেন একটা জঙ্গল মতো এরিয়া, যেটা মেট্রো কারশেড নামে পরিচিত। এই মেট্রো কারশেডে অশরীরীদের অনেক রকমের গল্প শোনা যায়। যারা সেখানে কাজ করে তারাই এগুলো শেয়ার করে। আজকের গল্পের প্রধান চরিত্র বিশ্বজিৎ বাড়িতে তৈরি হচ্ছিল তার কাজে যাওয়ার জন্য। তার ছিল সেদিন নাইট ডিউটি। রাত তখন 9টা। সে এগিয়ে চলেছে মেট্রো কারশেডের দিকে। মেট্রো কারশেডের গেট দিয়ে সে যখন প্রবেশ করলো, প্রতিদিনের মতোই তাকে ডান দিকে বসে থাকা পুলিশটা জিজ্ঞেস করলো যে সে সেখানে কি করতে এসেছে। সে প্রতিদিনের মতো ইনফরমেশন দিল যে তার আজকে রাতে ডিউটি। সে চলে গেল মেট্রো কারশেডের দিকে। সেখানে গিয়ে তার পোশাক সে পরে নিল, যেটা পরে সে প্রতিদিন কাজ করে। তারপর সে এবং তার এক সহকর্মী চলে গেল একটি মেট্রোতে। সেই মেট্রোতে এসিতে একটা প্রবলেম ছিল। সে যেহেতু এসি টেকনিশিয়ান, তাই সে সেই মেট্রোর ভিতরে ঢুকলো। সেই মেট্রোর একটি কামরা থেকে টপ টপ করে জল পড়ছিল। তারা গিয়েই প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে সেইটার খাঁচাটা খুলে ফেললো। এরপর ঠিক কোথায় প্রবলেম সেটাকে ডিটেক্ট করে তারা সেটা সারাই করতে শুরু করলো। কাজ যখন শেষের দিকে, তখন তারা হঠাৎ আরেকটি জায়গা থেকে জলের শব্দ শুনতে পেল। জল পড়ছে। তারা ভাবলো হয়তো অন্য কোনো কামরায় সেম লিকেজ প্রবলেম হয়েছে। তারা এই কামরার কাজটা তাড়াতাড়ি সেরে এইবার তারা খুঁজতে লাগলো কোথা থেকে জলের শব্দটা আসছে। কিন্তু আশ্চর্য বিষয়, তারা মেট্রোর প্রথম থেকে শেষ অবধি গিয়েও কোনো জলের লিকেজ পেল না। কিন্তু তখনও জলের শব্দ তাদের কানে ভেসে আসছিল। তারা কোনো রকমের কোনো ইঙ্গিত না পেয়ে অবশেষে মেট্রো থেকে বেরিয়ে এলো। কিন্তু তাদের মনের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করতে লাগলো। সেই জলের আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে পারল না বিশ্বজিৎ। সে গিয়ে তার ম্যানেজারকে সেটা রিপোর্ট করলো যে এত নম্বর মেট্রোতে একটা জলের লিকেজের প্রবলেম আছে, কিন্তু সেই জলটা কোথায় পড়ছে সেটা তারা বুঝতে পারছে না। এবার তার ম্যানেজাররা সেখানে গেল এবং তারা গিয়েও কোনো রকম প্রবলেম ডিটেক্ট করতে পারল না। এমনকি সেখান থেকে আর জলের শব্দ পর্যন্ত তারা পেল না। ব্যাপারটা বিশ্বজিৎকে বেশ অবাক করে দিল। বিশ্বজিতের সেদিন ছিল নাইট ডিউটি। স্বভাবতই সে নাইট ডিউটি হলেই একটা কোয়ার্টারে যেত,
যেটা তাদের ছিল একটা ঠেকের মতো। অর্থাৎ কাজ শেষ হলে সে এবং তার সহকর্মীরা সেখানে গিয়ে বসতো। সেখানে বসতো মুড়ির আসর। সেদিনও ব্যতিক্রম ছিল না। সেদিনও তারা এক গামলা মুড়ি নিয়ে সেখানে বসেছিল। মোবাইলে গান চলছিল এবং তারা সেই গামলা থেকে মুড়ি নিয়ে খাচ্ছিল। হঠাৎ পাশের একটি রুম থেকে তারা কথা বলার শব্দ শুনতে পায়। মনে হয় যেন কেউ একটা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা করছে। প্রথমে এই শব্দটা তারা অতটা শুনতে পায়নি, কারণ ঘরের ভিতরে মোবাইলে গান চলছিল, কেউ গেম খেলছিল, আর কেউ হয়তো ফেসবুকে রিল স্ক্রল করছিল। সুতরাং অলরেডি ঘরের মধ্যে একটা আওয়াজ ছিল। কিন্তু এই আওয়াজগুলোর মধ্যে থেকেও বিশ্বজিতের কানে সেদিন সেই কথা বলার আওয়াজটা পৌঁছে গিয়েছিল। সে তার এক সহকর্মীকে জিজ্ঞাসা করে যে পাশের ঘরের দাদারা কি আজকে ডিউটিতে যায়নি। তার সহকর্মী তাকে জানায় যে না, তারা তো ডিউটিতে গেছে। বিশ্বজিতের মনে সন্দেহ হয়। সে সেই গামলা থেকে এক মুঠো মুড়ি নিয়ে চিবাতে চিবাতে সেই কোয়ার্টারের ঘর থেকে বেরিয়ে আসে। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সেই পাশের কোয়ার্টারটির দিকে। পাশের কোয়ার্টারে একটা টিমটিমে বাল্ব জ্বলছে। ঘরের ভিতর থেকে একটা হলদেটে আলোর আভা বাইরে এসে পড়ছিল। বারান্দা ধরে হেঁটে যাচ্ছে বিশ্বজিৎ, মুখে মুড়ি। মুড়ি চিবোতে চিবোতে সে যখন ওই কোয়ার্টারের ঘরটার সামনে পৌঁছায়, তার চোখ বিস্ফারিত হয়ে যায়। সে দেখে কোয়ার্টারের দরজায় তালা লাগানো, কিন্তু ভিতর থেকে একটা চাপা গুঞ্জন বাইরে ভেসে আসছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে এবার ধীরে ধীরে এগিয়ে যায় জানলার দিকে, যেখান থেকে হলদেটে আলো বেরিয়ে আসছিল। জানলায় উঁকি দিতেই সে দেখে ঘর সম্পূর্ণ ফাঁকা, আওয়াজটাও আর নেই। সে ভয় পেয়ে যায়। সে দৌড়ে ফিরে আসে তার বন্ধুদের কাছে। সেখানে গিয়ে সে কাঁচুমাচু হয়ে বসে পড়ে। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে সেদিন কিছু বলতে পারে না। ধীরে ধীরে ভোর হয়ে যায়। সে তার বাড়ি ফিরে যায়, কিন্তু সেই চিন্তাটা তার মধ্যে গেঁথে বসে যায়। সেদিন সে কি শুনেছিল সে তখনও তার মনের মধ্যে মিলাতে পারে না। সমীকরণটা কিছুতেই মেলে না তার কাছে। দমদমে আবারও সন্ধ্যা নেমেছে। বিশ্বজিৎ প্রস্তুতি নিচ্ছে আরও একবার অফিস যাওয়ার, কিন্তু ওর মনে সেই চাপা আতঙ্ক, মনে অজানা সেই প্রশ্নের উত্তর যেটা সে খুঁজছে। তার উত্তর সে এখনো পাচ্ছে না। তার মা তার জন্য আজকে রাতে রুটি আর চিকেন কারি বানিয়ে দিয়েছে। সে সেটা নিয়ে চলেছে অফিসের দিকে। অফিসে পৌঁছে সে তার কাজ করে স্বভাবতই প্রতিদিনের মতো সে আবার পৌঁছে যায় সেই কোয়ার্টারে, যেখানে তার বন্ধুরা আগে থেকে উপস্থিত ছিল। সেখানে অলরেডি মুড়ির আসর চলছে। বিশ্বজিৎ সেখানে পৌঁছায় এবং তার ব্যাগ থেকে সেই টিফিন ক্যারিয়ারটা বার করে, যেখানে তার মা তাকে রুটি আর চিকেন কারি দিয়েছিল। সবাই মিলে ভাগ করে জমিয়ে চিকেন কারি খায় তারা। তারপর তার বন্ধুকে বলে এই বাটিটা ধুয়ে আনার জন্য। তার বন্ধু সেই বাটিটা নিয়ে চলে যায় কলতলায়। কলতলাটা ছিল সেই করিডোরের ঠিক শেষে, এবং সেই শেষ প্রান্তেই সেই ঘরটা যেখান থেকে আগের দিন বিশ্বজিৎ আওয়াজ শুনেছিল। জলের কলটা খোলে তার বন্ধু। জল পড়ছে, বাটির ওপর টপ টপ শব্দ করে জল পড়ছে। সে যখন বাটিটা ধুচ্ছিল, হঠাৎই তার মনে হলো পেছন থেকে কেউ যেন তাকে দেখছে। ফলে তার মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হলো। তার শরীর অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করলো, অথচ চারিদিকে তখন ঠান্ডা, বাইরে কুয়াশা পড়েছে। সে ধীরে ধীরে তার ঘাড়টা ঘোরালো, কিন্তু পিছনে সে কাউকে দেখতে পেল না। তার মনের ভয়টা আরও যেন কিছুটা বেড়ে গেল। সে কোনো রকমে তাড়াহুড়ো করতে লাগলো বাটিটা ধোয়ার জন্য, কিন্তু তারপর হঠাৎ তার মনে হলো তার ঘাড়ের কাছে একটা উষ্ণ নিঃশ্বাস কে যেন ফেলছে। তার চোখ বিস্ফারিত হয়ে গেল ভয়ে। সে পিছন ঘুরে তাকাতেই দেখলো সেখানে কেউ নেই।
সে বাটিটা ফেলে দিয়ে ছুটে চলে গেল সেই কোয়ার্টারের রুমে। সেখানে গিয়ে তার বন্ধুদের বলল এই সম্পূর্ণ ঘটনাটা। তার বন্ধুরা শুনে আতঙ্কিত হয়ে গেল। বিশ্বজিতের মনে আরও একটা প্রশ্ন দানা বাঁধল। ঠিক তখনই বিশ্বজিতের ফোনে ঢুকলো একটা কল। তার ম্যানেজার তাকে ফোন করেছে। সে কলটা তুলে নিল। তার ম্যানেজার তাকে ইনস্ট্রাকশন দিল কারশেডের একটা মেট্রোয় এসির কিছু ম্যালফাংশন জনিত প্রবলেম হয়েছে। সেখানে গিয়ে সে যেন সেটা একবার দেখে নেয়। আর কোনো উপায় দেখতে না পেয়ে বিশ্বজিৎ চলে গেল কারশেডের দিকে। মেট্রোগুলো পরপর কারশেডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। ইনস্ট্রাকশন ওয়াইজ নাম্বারটা মিলিয়ে নিয়ে সে দরজা খুলে ঢুকে পড়ল মেট্রোর ভিতরে। সে যেই কামরায় ঢুকলো তার ঠিক 3টি কামরা পরে আরও একটি দরজা খুলে গেল। বিশ্বজিৎ সেদিকে তাকালো। ওর মনে হলো কেউ যেন সেই মেট্রো থেকে বেরিয়ে গেল। সে ভাবলো হয়তো তারই কোনো সহকর্মী। সে একজনের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। সঙ্গে সঙ্গে সে সেই মেট্রো থেকে বেরিয়ে এলো। বাইরে কেউ নেই। শীতের দিনে কুয়াশা পড়েছে চারিদিকে। কুয়াশায় ঠিক মতো কিছুই দেখা যাচ্ছে না। তবুও মেট্রো শেষে বিশ্বজিতের মনে হলো কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। কুয়াশা চিরে সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো সেই ছায়া মূর্তির দিকে। কিন্তু যখন সে সেখানে পৌঁছালো তার ঠিক কয়েক সেকেন্ড আগেই সেই ছায়া মূর্তি যেন সরে গেল। বিশ্বজিৎ এবার তাকে ফলো করতে লাগলো। সে নাম ধরে ডাকছে একজনে, কিন্তু সেই ছায়ামূর্তি তার দিকে ঘুরেও তাকাচ্ছে না। হঠাৎই সেই কুয়াশার মধ্যে সেই ছায়ামূর্তি যেন মিলিয়ে গেল। বিশ্বজিৎ এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোনো কিছুই দেখতে পেল না। হঠাৎ একটা পায়ের শব্দ। মনে হলো যেন কেউ পাতা দুমড়ে মুচড়ে হেঁটে আসছে। শুকনো পাতা দুমড়ালে যেরকম শব্দ হয় ঠিক সেরকমই। বিশ্বজিৎ প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে সেদিন সেই কাজটা না করেই দৌড়ে ছুটে বেরিয়ে এলো সেই জায়গা থেকে। পৌঁছে গেল তার সহকর্মীদের কাছে ভোর 5টা। স্বভাবতই আলো কিছুটা ফুটেছে। তাদের ওয়ার্কিং আওয়ার্স শেষের পথে। সেই রুমটায়, যেই রুমে অন্য সহকর্মীরা থাকতো, তারা ফিরে এসেছে। বিশ্বজিৎ ভাবল তার প্রশ্নের উত্তর একমাত্র তাদের কাছেই সে পেতে পারে। সে কোয়ার্টার থেকে বেরিয়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বলল যে তাদের রুমে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা, বা এরকম কোনো অভিজ্ঞতা তাদের জানা আছে কিনা। সেই রুমে যারা থাকতো তাদের মধ্যে একজন জানালো সেই রুমে একসময় এক কর্মী সেখানে সুইসাইড করে। কারণটা ছিল তার বউ নাকি পরকীয়া করত। সে যেহেতু কাজের সূত্রে এখানে থাকতো, তার বউ থাকতো গ্রামে, এবং সে যখন একবার এখান থেকে গ্রামে যায়, সেখানে গিয়েই সে জানতে পারে তার বউ এরকম পরকীয়ার সঙ্গে জড়িত। সেখানে ঝামেলা করে যখন সে কোয়ার্টারে ফিরে আসে, সে নিজেকে আর সামলাতে পারে না। একটা সময় ভেঙে পড়ে এবং তারপর সেখানেই সুইসাইড করে। তারপর থেকেই ওই কোয়ার্টারে রাত হলেই প্রবলেম হয়। তাই সেই কোয়ার্টারে যারা থাকে তারা নাইট ডিউটি নিয়ে বাইরেই থাকে, অর্থাৎ রাত্রেবেলাতেই তারা কাজ করে, যাতে তাদের রাতে ওই রুমে থাকতে না হয়। আজকের এই সত্য ঘটনাটা এখানেই শেষ হলো। আশা করছি আপনাদের আমাদের এই এপিসোডটা ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। কমেন্ট করে জানান কেমন লাগলো। এবার থেকে প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমরা এরকমই সব সত্যিকারের ভৌতিক ঘটনা উপস্থাপন করব। আপনাদের জীবনেও যদি এরকম কোনো সত্য ঘটনা থেকে থাকে, আপনারা আমাদের মেল করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের গল্প এখানে উপস্থাপন করার। আপনারা চাইলে নিজেরাও এখানে এসে বলতে পারেন। তার জন্য মেল আইডি খোলা রইল, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আজকের ঘটনাটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে, যেখানে থাকবে আরও একটি রোমহর্ষক সত্য ঘটনা। নমস্কার, ভালো থাকবেন।